This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH পুজোর মুখে কর্মবিরতির ডাক পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীদের। বেতন বৃদ্ধি, বকেয়া বেতন, পুজোর বোনাস সহ একাধিক দাবিতে 1 সেপ্টেম্বর থেকে কর্মবিরতির ডাক। কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়ে পুরসভার পোস্টার। কর্মীদের দাবি নিয়ে আলোচনা চলছে বলে দাবি পুরপ্রধানের। অপহরণ করে ধর্ষণের অভিযোগে 10 বছরের কারাদণ্ড। 2023 সালে আলিপুরদুয়ারের বীরপাড়ায় এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে এনামুল হকের বিরুদ্ধে। অভিযুক্তকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে 10 বছরের সাজা শোনান বিচারক। নির্যাতিতাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ আদালতের। কেবল ও বিয়ারিং এর কাজের জন্য ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে পিলারে বসানো হবে বিম। ফলে কাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধ থাকবে যান চলাচল। নদিয়ার পলাশী মনুমেন্ট চত্বর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক এক ব্যক্তি। দেশি বন্দুক ও গুলি নিয়ে মনুমেন্ট চত্বরে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরছিলেন ধৃত জানতে চলছে তদন্ত। পুকুর বুঝিয়ে আবর্জনা ফেলার ভ্যাট। পাশের স্কুলে ঢুকে আসে বিষাক্ত সাপ। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের, তমলুকে উত্তেজনা। বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এদিন আমাদের সমাধান ক্যাম্পের জন্য কাউন্সিলর স্কুলে যেতেই বিক্ষোভ। ক্যাম্প বন্ধের হুঁশিয়ারি অভিভাবকদের। নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন তন্নিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। তন্নিষ্ঠা, আজ শুরুতেই আমরা দেখে নেব বেঙ্গল ব্রেকিং এ পরবর্তী 1 ঘন্টায় আমরা কোন কোন খবরে নজর রাখতে চলেছি, কোন কোন খবর বিস্তারিতভাবে বলবো আমাদের দর্শকদের জন্য। প্রথমেই বিগ ওয়ালে দেখে নেব ঘুষ ফেরাতে জীবন যুদ্ধ। সত্যি সত্যি কি জীবনের একটা অন্য যুদ্ধ চলছে, যে যুদ্ধের কথা তিনি মুখে আনতে পারছেন না, অন্তত সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে, অন্তত ভাইরাল ভিডিও আর অডিওতে তাই বলছে। যদিও জীবন কি বলছেন আপনাদের শোনাবো। উঁচুর মানুষ ঘরেই যারা উঁচু তলায় থাকেন, বহুতল, তারা কি ভোট দিতে পারবেন না পারবেন না, এই প্রশ্নটা কেন উঠছে বলবো বিস্তারিত। একদম এই খবরগুলো তো রয়েছে, তার পাশাপাশি আরো একটা ইস্যুটা হচ্ছে বুলির বদলে বুলেট। কেন বলা হচ্ছে জানেন? কারণ কোনো সমস্যা হলে, ঝামেলা হলে আজকাল আর বুলির জায়গায় বুলেট চলছে। হ্যাঁ, এই ছবিও দেখা যাচ্ছে এই রাজ্যে। এই খবর তো রয়েছে, তার পাশাপাশি আর কি খবর অনির্বাণ? টোটোতে লোটো, এক অদ্ভুত লোটালুটির খেলা। এই লোটার সঙ্গে সাধারণ দুর্নীতি, সাধারণ চুরি এসবের সম্পর্ক কম, বরং অনেক বেশি সম্পর্ক আপনার আমার জীবনের। কিভাবে জানেন? বলবো সে খবরটাই। গরিব সিভিকও আছে, বিশ্বাস হচ্ছে না, অনেকেরই বিশ্বাস হয় না, তার কারণ সিভিকদের নামে যে বিস্তারিত অভিযোগ, এত অভিযোগ, রাস্তাঘাটে টাকা তোলা থেকে শুরু করে দাদাগিরি, গুন্ডামি, কোন অভিযোগটা রাজ্যের সিভিক পুলিশের নামে আসে না বা হয় না। কিন্তু এক অন্য সিভিকের গল্প আজ আপনাদের শোনাবো। তন্নিষ্ঠা, একদম তাই। আর তার পাশাপাশি দাগই গেল, কিন্তু দাগ এর যে সে দাগের কথা হচ্ছে না, তালিকায় দাগ। এ দাগ কি যাবে? আসবো, ডিটেলসে জানাবো আপনাদেরকে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আরো একটা খবর, দলের চেয়ে সংঘ বড়। কেন বলছি, কেন এত কনফিউশন, কেন আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে জানাবো ডিটেলসে। তবে একেবারে শুরুতে তন্নিষ্ঠা ওই উঁচু তলার মানুষদের কথা, আসলে বহুতলের মানুষদের কথা। বাম আমলে অভিযোগ উঠেছিল ভোটের দিন বহুতল আবাসনে থাকা বাসিন্দাদের তালা মেরে আটকে রেখে দেওয়া হয়। তৃণমূল আমলেও সেই অভিযোগ বদলায়নি। SIR এর আবহে তৃণমূল সহ সব বিরোধীদের দাবি একজন ভোটারও যেন নাম বাদ না পড়ে। কিন্তু লিস্টে থাকা একজন ভোটারও স্রেফ বহুতলের বাসিন্দা হওয়ার জন্য যদি ভোট দিতে না পারেন, তা নিয়ে কারুর মাথা ব্যথা আছে কি? বহুতল আবাসনে বুথে নারাজ তৃণমূল। কমিশনের প্রস্তাবে অসন্তুষ্ট রাজ্যের শাসক দল। 26-এর বিধানসভা নির্বাচনে ভোটের বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় 14,000 বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা 80,661। এর সঙ্গে প্রায় 14,000 বুথ যুক্ত হচ্ছে। সব মিলিয়ে বুথের সংখ্যা দাঁড়াতে পারে 94,000-এর বেশি। এই প্রথমবারের মতন বহুতল আবাসনগুলোতে বুথ তৈরির পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। সূত্রের খবর, মূলত শহর কলকাতায় বহুতল সংখ্যা বৃদ্ধি এবং ভোটদানের হার কম থাকায় বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব বহুতলে অন্তত 400 বা তার বেশি বাসিন্দা রয়েছেন, সেখানে বুথ তৈরির কথা ভাবা হচ্ছে। इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है।
কিন্তু কেন বেসরকারি জায়গায় বুথ? এই কারণ দেখিয়ে বিরোধিতা করেছে তৃণমূল। যদিও নির্বাচন কমিশনের প্রশ্ন, বুথে আপনাদের এজেন্ট থাকলে সমস্যা কোথায়? হলে আমি মনে করছি ওরকম হবে না, আমার অনেক সিকিউরিটি আছে, প্রপার ব্যবস্থা হবে, একদম ডিসিপ্লিনে ভোটটা হবে। যেমন আমাদের তো এখানে অনেক সিকিউরিটি থাকে, আর আশা করি গভর্নমেন্ট থেকে আমাদেরও সিকিউরিটি নিশ্চয় ওরা দেবে ভোটের জন্য। খুবই ভালো হেল্প হবে আমাদের, আমরা শান্তিপুষ্টভাবে ভোট দিতে পারবো। বাইরে অনেক লোক যায় না, আর এখানে হলে সবাই আমরা নিজে চেষ্টা করে সবাইকে ভোট করাতে হবে, ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে। 24 লোকসভা ভোটের পর উল্টোডাঙ্গার বহুতলে তৃণমূলের অটো ইউনিয়নের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়েছিল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর। বিরোধীদের অভিযোগ, বছরের পর বছর বহুতলের বাসিন্দাদের হুমকি দিয়ে ভোট দিতে দেয়নি, তাই এখন হারার ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। যাদের সামনে মানে মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না একজন নেত্রী রয়েছে, তাদের ভোট তো দেবে মানুষ, নাকি অন্য কোনো পন্থা বা পদ্ধতি তারা অবলম্বন করে বা করে তারা নির্বাচনের বৈতরণী পার হয় বলে কি তাদের এই সমস্ত যন্ত্রণা? কিছু জায়গায় রয়েছে যেখানে ভোট লুট হয়, তৃণমূল সেই ভোট লুটগুলো করান, মৃত ভোটাররা ভোটদান করেন, অনেক কিছু করেন সেখানে, সেই সুযোগগুলো হয়তো হবে না, সেই জন্য অবজেকশন তৃণমূলের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যেটা করছে সেই নাগরিকের সুবিধার্থে বলছে, ফলে জোর করে বিজেপির কোন এজেন্ডা, একটা বুথের পাশে বহুতল আছে তো তার জন্য আবার ভেতরে বহুতল হবে, মানে বুথ হবে কেন? কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে? তবে কি বহুতলের বাসিন্দারা ভোট দিলে হিতে বিপরীত হতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। তিনি প্রভাবশালী, জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। বড়োয়ার তৃণমূল বিধায়ককে আদালতে পেশ করে আজ এভাবেই সওয়াল করেছে ইডি। জীবনকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে জীবনের দাবি, বনেদি ব্যবসায়ী বাড়ির ছেলে, তার অনেক টাকা, দুর্নীতিতে যুক্ত নন। ভোট পেয়ে বিধানসভায় পৌঁছেছিলেন, এখন আবার ফেরত যেতে হচ্ছে জেলে। এই জীবনের ভাবনায় এখন শুধু ইডি। শনিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সির দাবি, 2010 থেকে জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে 1 কোটি 20 লক্ষ টাকার লেনদেন হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, দুর্নীতির টাকা আলু ব্যবসায় খাটিয়েছেন জীবনকৃষ্ণ। হেফাজতে থাকাকালীন কোনো প্রশ্নের সদুত্তর দেননি। জেল হেফাজতে পাঠানো হোক জীবনকে, এই আবেদন মেনে আগামী 12ই সেপ্টেম্বর পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আমার মক্কেলকে লাইন নাম্বার 3-তে রাখা যায়, লেয়ার নাম্বার 3-তে রাখা যায়, তো লেয়ার নাম্বার 2-1 তাদের এগেইনস্টে কমপ্লেন ফাইল হয়েছে, তারা এসছেন এবং বেল নিয়ে গেছেন। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। এদিন ইডির তরফে আদালতে দাবি করা হয়, দুর্নীতির জন্য স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন জীবন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবন ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা জমা পড়ে। সন্দেহ এড়াতে ওর চেয়ে বেশি টাকা জমা করা হয়নি। জীবনকৃষ্ণ প্রভাবশালী, জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষমতা রাখেন। তাকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক, আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে। আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। আপনার বাবা তো বলছে আপনার সঙ্গে বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার। ইডি তদন্ত চলাকালীনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। তবে জীবনকৃষ্ণের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। দাবি করা হচ্ছে, চাকরি না পেয়ে জীবনকৃষ্ণের কাছে টাকা ফেরত চাইতে এসেছিলেন এক যুবক। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত, আপাতত 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না না, এটা রং। অনেক কিছু বানাবে এখন, আমরা তো এভেলেবল, অনেক কিছু বানাবে। ইডির আতশ কাচের তলায় জীবনকৃষ্ণের সম্পত্তি, তিনি কিভাবে বিত্তবান হলেন সেটাই এখন তদন্তের বিষয়। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আপনার সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ভালোবাসায় এত নৃশংসতা! কৃষ্ণনগরে ঠান্ডা মাথায় প্ল্যান করে ছাত্রীকে গুলি করে খুন। আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার ছাত্রীর ক্ষত বিক্ষত দেহ। স্কুলে যাওয়ার নাম করে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। কিশোরীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার রাকেশ পাসওয়ান নামে এক যুবক। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এ কি চলছে বলুন তো?
অল্প বয়সের প্রেম ভালোবাসায় ভাঙা গড়ার খেলা তো নতুন নয়। মন ভাঙলেই জান নিয়ে টানাটানি। স্কুলে যাওয়ার পর নিখোঁজ ছাত্রী, জঙ্গলে কিশোরীর ক্ষতবিক্ষত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে বেরিয়ে যায় দুর্গাপুরের 10ম শ্রেণীর ওই ছাত্রী। স্কুল থেকে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন মা বাবা। শুক্রবার থানায় মিসিং ডায়েরি করে পরিবার। ওই দিনই আসানসোলের খনি এলাকার জঙ্গল থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। ছাত্রীর গলায় দাগ, পোশাক এলোমেলো অবস্থায় ছিল। ধর্ষণ করে খুনের অভিযোগ করেছে পরিবার। আর ওই অভিযোগ পেয়েই ছাত্রীর বন্ধু রাকেশ পাসওয়ানকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের দাবি, রাকেশ ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আসানসোল স্টেশন থেকেই তাকে পাকড়াও করে পুলিশ। फाड़ी गए, वहाँ लिखाए, फोटो उठो दिखाया, गुलाब का लड़की मर गया। राकेश पासवान। कौन है ये राकेश पासवान? कौन है? वो राकेश पासवान मेरा लड़की से बात उत करता था। गैंग रेप करके एक आदमी एक लड़की के कभी कुछ नहीं कर सकता है। वो गैंग रेप, उसका साथ 3, 4, 5 लड़का होगा। ऐसा करके लड़की के मारा। आप फोटो देखिएगा ना तो रूह कांप जाएगा। ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। দুর্গাপুরের বাচ্চা মেয়ের বডি কোথায় আসানসোল চলে গেছে। আপনি দেখবেন আসানসোল কোন ট্রাইবাল মেয়ের বডি চলে গেছে বীরভূমে। এই রাজ্যে প্রশাসন বলে কিচ্ছু নেই। পুলিশ অ্যাকশন নিয়েছে, অ্যাকশন নিয়ে একজনকে গ্রেপ্তারও করেছে। তার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে তারাও গ্রেপ্তার হবে। রাকেশ পাসওয়ান পারেনি, কিন্তু দেশরাজ সিং পালাতে সফল। কৃষ্ণনগরে ঘরে ঢুকে বান্ধবীকে গুলি করে খুন করে বয়ফ্রেন্ড দেশরাজ পগার পার। খুনের 3 দিন আগে অন্য এক বন্ধুর মাধ্যমে কনফারেন্স কলে দেশরাজ ঈশিতাকে জানায় সে চিরকালের জন্য উত্তরপ্রদেশ চলে যাচ্ছে। 13ই আগস্ট দেশরাজ একটি সিম মায়ের মোবাইল ফোনে ভরে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য ছিল পুলিশের নজর ঘোরানো। ঈশিতাকে খুনের দিন মোবাইল ফোনের দ্বিতীয় সিম কাঁচরাপাড়ার বাড়িতে সুইচ অফ করে রাখে সে। খুনের পর তৃতীয় সিম ব্যবহার করে বন্ধুকে ফোন করে সে, যেটি ব্যবহারের পর বরাকর স্টেশনের শৌচালয়ে ফেলে দেয়। পুলিশের অনুমান নিতিন প্রতাপ সিং উত্তরপ্রদেশের অপরাধী হিসেবে পরিচিত। পুলিশের অনুমান নিতিনই 19 আগস্ট দেশরাজের জন্য খুনে ব্যবহৃত 9mm পিস্তল নিয়ে আসে। সম্পর্ক শেষ করতে চাইলে বান্ধবীকে ইমোশনাল ব্ল্যাকমেল করে দেশরাজ। চিড়ে না ভেজায় ঠান্ডা মাথায় খুনের ছক কষে। দেশরাজের খোঁজে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে 3টি দল তল্লাশি চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারবার এই প্রশ্নটা আসে, জানেন, দাগ মুছছে মানে দাগই মুছছে, দাগটা সত্যিই মুছছে কি? সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা না হয় প্রকাশ করতে হচ্ছে, কিন্তু সেই তালিকা প্রকাশেও কত ব্যথা ভাবুন। বারবার তালিকা প্রকাশ করতে গিয়েও পিছিয়ে যাচ্ছে এসএসসি। পূর্ব নির্ধারিত সময় প্রকাশ তো হলোই না এসএসসির দাগি তালিকা, আদৌ প্রকাশ হবে কি এখনো পর্যন্ত আমরা জানি না। আমাদের প্রতিনিধি সুমন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন মহাপাত্র, কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, আদৌ তালিকাটা আজকে প্রকাশ হবে তো? আর যদি প্রকাশ হয়, এই তালিকা প্রকাশের পর সংবাদ মাধ্যমের সামনে এসে স্পষ্ট করে কতগুলো প্রশ্নের উত্তর দেবেন কি এসএসসি কর্তৃপক্ষ? দেখো অনির্বাণ, প্রথমে স্থির হয়েছিল যে 12টা নাগাদ এই তালিকা প্রকাশ হবে, তারপর সেটা দুপুরবেলা হলো, সেটা বিকেলবেলা পর্যন্ত গড়ালো, শেষ পর্যন্ত স্থির হয়েছিল যে সন্ধ্যে 7টার মধ্যে এই তালিকা প্রকাশ হয়ে যাবেই। কিন্তু এখন 7টা 10 ঘড়ির কাটায় এই দেখো, এটা আমি ওয়েবসাইটটা খুলে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু এখানে কোনো আপডেট নেই এবং এসএসসি কর্তৃপক্ষের তরফে আর কিন্তু কিছু জানানোও হচ্ছে না। যেটা কথা ছিল যে সন্ধ্যে 7টার মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে, কিন্তু এই যে এসএসসির ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে, বারবার কেন পিছু হচ্ছে এসএসসি। দেখো, যাদের তার নাম প্রকাশ করতে হবে তাদের নাম কার্যত একেবারে দাগি তারা, সেটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তার কারণ ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্পিং এবং এক্সপায়ার্ড প্যানেল এবং আউট অফ দ্য প্যানেল থেকে তাদের চাকরি হয়েছে, সংখ্যাটাই 1900-র কাছাকাছি হবে। অ্যাকিউরেট 1803, তার সাথে কিছু যুক্ত হবে। কিন্তু বারবার এসএসসি কেন পিছিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী দাঁড়িয়ে সওয়াল করেছিলেন, বলেছিলেন যে আজকে তালিকা প্রকাশ হয়ে যাবে। চেয়ারম্যান সূত্রে আমরা জানতে পেরেছিলাম, এসএসসি সূত্রে, যে সন্ধ্যে 7টার মধ্যে সেই তালিকা বেরোবে, কিন্তু এখনও সেই তালিকা বেরোয়নি। সেই তালিকা কখন বেরোবে সে নিয়ে নির্দিষ্ট কোনো সময় এসএসসির তরফে আর জানানোও হচ্ছে না। সুমন, একটা বিষয় তোমার কাছ থেকে একটু বুঝতে চাই, সূত্র মারফত কি জানতে পারছো? এই যে তালিকা প্রকাশ বারে বারে পিছিয়ে যাচ্ছে, তার দুটো সম্ভাব্য কারণ হতে পারে। নতুন নাম জোড়া, অথবা লিস্ট যেভাবে এসেছিল তার থেকে নাম বাদ দেওয়া। নাম থেকে নাম বাদ দেওয়ার সন্দেহটা আসতোই না যদি না সুপ্রিম কোর্টের মতো দেশের সর্বোচ্চ বিচারালয় একবারে স্পষ্ট অর্থহীন ভাষায় এসএসসির পক্ষে দাঁড়ানো আইনজীবীর মাধ্যমে জানিয়ে দিতেন এই রাজ্যের সরকার এবং এসএসসি মিলে
এত মানুষের, এত সোজা কথা, এত যোগ্য শিক্ষকের দুর্গতি এবং দুর্ভোগের কারণ হচ্ছেন তারাই আসলে দাগিদের আড়াল করতে চান, দাগিদের আড়াল করতে চেয়ে তেমনকি আদালতে পর্যন্ত তারা দৌড়েছেন। ফলে এই লিস্টের নাম বাড়ছে না কমছে, এই সময়ের অপচয়টা আসলে কিসের জন্য? দেখো, এসএসসি সূত্রে দুটো বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে। এক, এই তালিকা যখন প্রকাশ হবে তখন তুমি দেখতে পাবে একাধিক তৃণমূল নেতা নিজেই তালিকায় রয়েছেন, দাগি তালিকায়। একাধিক তৃণমূল বিধায়ক, তার আত্মীয়রা রয়েছেন, পারিবারিক লোকজন রয়েছেন, কন্যা রয়েছেন একজনের, একজন তৃণমূল নেতা স্ত্রী রয়েছেন, একজন অঞ্চল সভাপতি তিনি তো নিজেই আছেন, পূর্ত কর্মাধ্যক্ষের ছেলে রয়েছে। ফলে এটা আড়াল করা এসএসসির পক্ষে আর সম্ভব নয়। তুমি যে দুটো কারণ বললে, এসএসসি সূত্রে তৃতীয় কারণের কথা বলা হচ্ছে। তারা তালিকাটাকে ফুল প্রুফ করছেন যাতে এই তালিকা নিয়ে আর কোনো বিতর্ক না হয়, আদালতে গিয়ে তাদের যেন আর মুখ না পড়ে, এই জন্য এই সময় লাগছে। ধন্যবাদ সুমন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। এসএসসির দাবি ফুল প্রুফ তালিকা করবার জন্যই তাদের এতটা দেরি হচ্ছে। তাই সকালে যে তালিকা প্রকাশের কথা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে হলেও সে তালিকা এখনও প্রকাশিত হয়নি, এবং তালিকা প্রকাশের পরেও সংবাদ মাধ্যমের মুখোমুখি এসএসসি কর্তৃপক্ষ হবেন কিনা তা নিয়েও একটা সংশয় রয়েছে, যদিও তালিকা প্রকাশ আর কিছুক্ষণের মধ্যে হবে বলেই এসএসসি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শুনে নেব এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন, এবং পুরোটাই মানে এসএসসি থ্রু আমাদের আইনজীবী বিষয়টা ডিল করছে। কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনব। আগে কি হলে কি হতো আমাদের এটা বিষয় নয়। আগে তো এরমভাবে তো অনুমান বা জল্পনার ভিত্তিতে কাজ হয় না। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। এবার চোখ রাখবো বিজেপির এসআইআর সভার খবরে। সভা মানে দলীয় সভা, অন্তর্দলীয় সভা। শুভেন্দুর নেতৃত্বে এসআইআর নিয়ে বঙ্গ বিজেপির প্রস্তুতি সভা। এটাই শেষ সুযোগ। বৈঠকে দলে নেতাকর্মীদের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনই সূত্র মারফত খবর মিলছে। 6 সেপ্টেম্বরের মধ্যে বুথ সংক্রান্ত তথ্য চাইল রাজ্য নেতৃত্ব। 8 সেপ্টেম্বরের মধ্যে বুথ বিন্যাস নিয়ে মতামত চেয়েছে কমিশন। তাই 6 সেপ্টেম্বরের মধ্যে দলের কর্মীদের কাছ থেকে, নেতাদের কাছ থেকে তথ্য চাইছেন বিজেপি নেতৃত্ব। তার আগে জেলা থেকে তালিকা চাইয়ে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। জেলা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বঙ্গ বিজেপি নেতাদের। 700 দলীয় প্রতিনিধিকে দলের রোডম্যাপ বোঝান শুভেন্দু, এবং সেখানেই শুভেন্দু অধিকারী মন্তব্য করেন এটাই শেষ সুযোগ, অর্থাৎ এসআইআর হচ্ছে এবং এই মুহূর্তে এসআইআর এর সুযোগ নিয়ে ভোটার তালিকায়, যেটা তাদের অভিযোগ, প্রচুর জল আছে ভোটার তালিকায়, সেই জল বের করার শেষ সুযোগ এবং রাজ্য নির্বাচন জেতার শেষ সুযোগ। সেই জল বেরিয়ে গেলে অতএব ঝাঁপাতে হবে সবাই মিলে, বার্তা শুভেন্দু। পার্টি যে দায়িত্ব দেয় আমাকে পালন করতে হয়। পার্টি আমাকে কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন সংক্রান্ত, অলিখিত দায়িত্ব, সেই দায়িত্ব আমাকে পালন করতে হয়। পার্টি ফার্স্ট, তারপরে অন্য কিছু, ঠিক আছে? যেমন বিজেপির কাছে নেশন ফার্স্ট, পার্টি তারপরে, আর ব্যক্তির কোনো জায়গা নেই এখানে। আমাদের ক্ষেত্রে পার্টি ফার্স্ট। পার্টি যদি বলে একদিন তোমাকে ক্লিন করতে হবে এই অফিসটা, সেটাও করে দেবো। আমি যখন যা করেছি সিনসিয়ারলি করেছি। 21 বছর টিএমসি করেছে, সেখানেও এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।